নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। পশ্চিমবঙ্গের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, এই মুহূর্তে আমার জানা এক এবং একমাত্র যিনি গণেশ তন্ত্র নিয়ে কাজ করছেন তিনি হচ্ছেন রাজশ্রী, যিনি এই অগস্ট মাস আসলে তার দীর্ঘ 24 বছরের কেরিয়ার। এবং যেটা বলার কথা, গুরুত্বপূর্ণ কথা, রাজশ্রীর কাছে আসলে পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে এবং আপনার সঠিকভাবে গ্রহ সংস্কার যে সমস্যাটা রয়েছে। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমার ভবিষ্যতে কি হবে, আমার বর্তমানে কি চলছে, আমার অতীতে কি চলেছে, এটাই জ্যোতিষশাস্ত্র নয় না, এইটুকু তো আছেই। সে তো আমরা ডাক্তারের কাছে যখন যাই, আমাদের ব্লাড রিপোর্ট, মুখ রিপোর্ট দেখে ডাক্তার বলেন আপনার এই রোগটা হয়েছে, কিন্তু তারপরে কি আমরা বাড়ি চলে আসি? তা না, আমরা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিই, ওষুধ পথ্য নিয়ে আমরা সুস্থতার দিকে যাই। তাহলে যখন আপনার ভাগ্যের অসুখ সম্পর্কে আপনি জানলেন যে আপনার ভাগ্যে এই সমস্যা আছে, তার ওষুধ এবং পথ্য দুয়েরই প্রয়োজন। ওষুধ মানে গ্রহ সংস্কার, আর পথ্য হচ্ছে আপনার নিয়মিত প্রতিপালন। আজকে রাজশ্রীর এই দীর্ঘদিনের কেরিয়ারে রাজশ্রী কিন্তু এই জায়গাটাকে মেনটেন করেছেন। আমি শব্দটা ব্যবহার করছি, মেনটেন করেছেন, অর্থাৎ আপনাদের ছকের সমস্যা অনুযায়ী সংস্কার এবং প্রতিকার প্রতিবিধান সবটা নিয়ে রাজশ্রীর তার নিজস্ব কেরিয়ার। তো রাজশ্রী, একটা কথা বলি, যে কোনো পূজা পাঠ, গ্রহ প্রতিকার, তন্ত্রোক্ত ক্রিয়া আগে সর্বপ্রথম যার পুজো করতে হয় তিনি হচ্ছেন পার্বতী প্রিয় পুত্র গণেশ। এবং এই গণেশের আমরা দেখেছি যে আমাদের বাড়িতেও যখন পুজো হয়, নর্মালি আমরা এই যে বৃহস্পতিবারের ঘট পাতবো, অঙ্গাং গণেশায় নমঃ, প্রথম ফুলটা কিন্তু গণেশকে দিতে হয়। অবশ্যই। এবং সেটা নিশ্চয়ই তন্ত্রের ক্ষেত্রেও তাই। তো গণেশ সম্পর্কে কেন গণেশের পুজো? এবং আপনি যেহেতু গণেশ তন্ত্র নিয়ে কাজ করেন, একমাত্র আপনি গণেশ তন্ত্র নিয়ে কাজ করেন, আমার জানাই ছিল না আপনার সাথে আলাপ হওয়ার আগে যে গণেশ তন্ত্র বলে তন্ত্র হয়। তো এই জায়গাটা একটু যদি আপনি আলোচনা করেন। এবং সর্বমনস্কামনা পূরণকারী, সত্যি কথা বলতে কি গণেশ খুব অল্পে তুষ্ট হন এবং উনি সর্বমনস্কামনা পূরণকারী। দেখুন, যে কোনো গ্রহ প্রতিকার, যে কোনো গ্রহ সংস্কার, যে কোনো পুজো পাঠ, তন্ত্রোক্ত পুজো পাঠ, বৈদিক পুজো পাঠ, সব কিছুর আগে সবার আগে যার পুজো হয় তিনি হচ্ছেন পার্বতীর প্রিয় পুত্র গণেশ। এবং এই গণেশ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, গণেশ শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে গণ প্লাস ইজ ইকাল টু গণেশ। গণ শব্দের অর্থ সমষ্টি, সমষ্টির যিনি ঈশ্বর বা নায়ক তিনিই গণেশ। সর্বদেবতার পুজো, যে কোনো শুভ ক্রিয়া, যে কোনো পুজো পাঠ, যে কোনো রকমের, যখন কেউ কোনো নতুন গৃহপ্রবেশ করছে, যা করুক সব কিছুর মধ্যে সবার আগে সর্বাগ্রে যার পুজো হয় তিনিই হচ্ছেন গণেশ। গণেশের একটা মন্ত্র দিয়ে আমি শুরু করছি অনুষ্ঠান। ওং খর্বং, হয়তো আপনারা অনেকেই এটা জানেন। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন গন্ধ লুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং সর্বকর্মসু। আরও একবার বলছি, ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন গন্ধলুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিতারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতি সিদ্ধিপ্রদং কর্মসু। এর অর্থ হচ্ছে তিনি খর্ব ও স্থূলকায়, তিনি গজেন্দ্র বদন, লম্বোদর সুন্দর, বদন হতে খরিত মদ গন্ধে লুব্ধ অলিকুল তার গণ্ডস্থলকে ব্যাকুল করছে, যিনি দন্তের আঘাতে শত্রুগণকে বিদীর্ণ করে তাদের রক্তে সিঁদুর বর্ণ ধারণ করেছেন, সেই শৈল সুতা সুত গণপতিকে প্রণাম করি, যিনি সকল কর্মের সিদ্ধিদাতা ও সর্বাভীষ্ট প্রদানকারী। গণেশ দেবগণের আদিতে বিরাজমান, তাকে ভিন্ন কোনো মহৎ কাজই সাধিত হয় না। এবং আপনারা জানেন যে সমস্ত বৈদিক পুজোর আগে সবার আগে কিন্তু সর্বপ্রথম গণেশের পুজোই করতে হয়। বীর্য, জ্ঞান, পালন, বিকাশ,
নানা শক্তির সমাহার রয়েছে তার ভিতরে। গণেশ পুরাণের অভিমত গণেশই পরম ব্রহ্মস্বরূপ। আবারও বলছি, গণেশ পুরাণের অভিমত গণেশই কিন্তু পরম ব্রহ্মস্বরূপ। এই যে পরম ব্রহ্ম কথাটা বলা হয়, গণেশই কিন্তু পরম ব্রহ্মস্বরূপ। ইন্দ্রাদি দেবগণ ও মুনিগণ তাঁকে হৃদয়ে স্মরণ করেন। তিনি ওঙ্কার রূপী ভগবান, জনগণের নায়ক বলে অভিহিত। তিনি সর্বকার্যে সর্বাগ্রে পূজিত হন। তাঁকে পুজো না করে অন্য কোনো পুজো করা যায় না। সবার আগে তিনি এবং সর্বাগ্রে তিনি। এবং এই গণেশ বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। গণেশের কিন্তু আমরা সাধারণত গণেশ বলতে যেটা বুঝি সেটা তো এক রকমের রূপ, যেটা আমরা সবসময় দেখি গণেশের। এটা ছাড়াও কিন্তু গণেশের নানান রকম পুজো আছে। গণেশের হরিদ্রা গণেশের পুজো আছে, উচ্ছিষ্ট গণেশের পুজো আছে, যে পুজো এঁটো মুখে করতে হয় সেই পুজো আছে। কোথাও গণেশের সৌভাগ্য গণেশের পুজো আছে, সৌভাগ্য গণেশের পুজো অর্থ কামনায় করা হয়। বিভিন্ন ধরনের গণেশের পুজো আছে। আর ওভারঅল সমস্ত গ্রহ পুজো বলুন, সমস্ত দেবদেবীর অর্চনা বলুন, যা বলুন, সব কিছুর আগে সবার আগে যিনি পূজিত হন তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। গণেশের পুজো ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না এবং সর্বাগ্রে তিনি পূজিত হন। তিনি হচ্ছেন পার্বতীর প্রিয় পুত্র। হচ্ছে সিদ্ধিদাতা। হ্যাঁ, বৈদিক মতে পুজোতে আমরা দেখেছি গণেশের পুজো সবার আগে করতে হয়। তান্ত্রিক মতে গণেশের পুজোতেও তাই, যেমন উচ্ছিষ্ট গণেশের পুজো। মানে আমি একটু জানতে চাইবো যে তান্ত্রিক মতে যে গণেশ পুজো, সেই গণেশ পূজার বৈশিষ্ট্য কি? উচ্ছিষ্ট গণেশের পুজো আমি আলোচনা করব, এটা নিয়ে আগেও আলোচনা করেছি, আবারও আলোচনা করব। তো তিনি হচ্ছেন একমাত্র গণেশ, হচ্ছেন সব থেকে সবার আগে, সমস্ত পুজো পাঠের আগে। আমাদের হিন্দুদের যা কিছু পুজো পাঠ হয় সমস্ত পুজোর আগে, সব পুজোর আগে, সব কিছুর আগে তাঁকে স্মরণ করা হয়, তাঁকে পুজো করা হয়। এবং গণেশ মানে অনেকের ধারণা আছে যে শুধুমাত্র গণেশ হয়তো জাস্ট এর ঠাকুর, কিন্তু গণেশ হচ্ছেন টোটাল সিদ্ধিদাতা তো হিসাবে তিনি পরিচিতই, কিন্তু শুধু সিদ্ধিদাতা না, তাঁকে ডেকে সর্বকার্যে সিদ্ধি লাভ সম্ভব। শুধু যে পার্টিকুলার কোনো কাজ তা নয়। পড়াশোনার ক্ষেত্রে আমি সব বরাবর বলে এসেছি, মা সরস্বতী নন, গণেশ কিন্তু সবার আগে। যখন আপনি পড়াশোনাতেও সিদ্ধি লাভ চাইছেন, পড়াশোনাতে ভালো রেজাল্ট চাইছেন, তখনও কিন্তু সর্বাগ্রে সর্বপ্রথম তাঁরই পুজো করতে হয়, যিনি সংকটনাশন গণেশ। অনেকের একটা ধারণা, বললাম তো এটা নিয়ে অনেক সময় অনেকে হয়তো ঠিক এই ব্যাপারটা করতে পারেনি। অনেকের মনে হয়েছে সরস্বতী সবার আগে, মা সরস্বতী বিদ্যার দেবী। অবশ্যই মা সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু গণেশ হচ্ছেন সিদ্ধি প্রাপ্তি সাফল্য। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। আমি বহু স্টুডেন্টকে এরকম দেখেছি, সে তার বন্ধুকে পড়িয়ে দিচ্ছে, এত ভালো স্টুডেন্ট, কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে সে পরীক্ষাতে অকৃতকার্য হলো, তার বন্ধু যথেষ্ট ভালো, পরীক্ষাতে ভালো নাম্বার করলো। এরকম অসংখ্য ঘটনা জানা আছে। ভীষণ ভালো স্টুডেন্ট, এইচএসে পরপর 3 বার ফেল, কেউ বলতে পারবে না কেন, কোনো কারণ নেই তার। হ্যাঁ, কারণ আছে অবশ্যই, হরস্কোপে চতুর্থ ভাব পীড়িত, কিন্তু ওভারঅল মানে পড়াশোনায় ভালো, লোকে দেখে বলে এটা ফেল করছে। অ্যাস্ট্রোলজির কথা যদি বাদ দিয়ে বলা হয় তাহলে কিন্তু এই কথাটা আসে যে সে এত ভালো স্টুডেন্ট, সে বন্ধুকে পড়িয়ে নিজে ফেল করলো। আমার দেখা আছে এই ধরনের ঘটনা। এই জন্যই আমি একটা কথা বলবো, মা সরস্বতী অবশ্যই বিদ্যার দেবী, কিন্তু গণেশ হচ্ছেন সিদ্ধি প্রাপ্তি সাফল্য। সুতরাং সবার আগে, এবং আপনারা জানেন সমস্ত সর্বাগ্রের সমস্ত দেবতার পুজোর আগে কিন্তু গণেশের পুজোই সবার আগে হয়। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? আগরপাড়া থেকে সেজুতি মুখার্জি বলছি। আমি আরেকবার নামটা বলবেন? আমার নাম সেজুতি মুখার্জি, আগরপাড়া। সেজুতি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন সেজুতি? আমি ম্যাডামকে এবং তন্ত্রী ম্যাডামকে দুজনকেই অভিবাদন জানাচ্ছি। আমি টিভির অনুষ্ঠান দেখে আমার 2 মেয়ের একটু সমস্যা হচ্ছিল। রাজশ্রী ম্যাডামের কাছে গিয়েছিল 2 মেয়ে। বড় মেয়ে এখন ওনার রেমেডি নেওয়ার পর সাথে সাথে বিয়ে হয়ে গেছে। সে এখন আমেরিকায় উচ্চ প্রতিষ্ঠিত। মানে আপনার বড় মেয়ের কি তখন বিয়ে হয়নি, সেই সময় এসেছিলেন? একদম একদম একদম। মানে আপনি কেন বললাম, আপনি বললেন বেবি হয়ে গেছে, আমেরিকায় উচ্চ প্রতিষ্ঠিত। বিয়ে হয়ে গেছে, আচ্ছা, আমি বেবি শুনেছি। আচ্ছা, মানে আপনার মেয়ের বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে এবং সে এখন আমেরিকায় উচ্চ প্রতিষ্ঠিত। বা আর ছোট মেয়েও তো এসেছিল? ছোট মেয়েও ম্যাডামের কাছে গিয়েছিল দিদির দেখে। কেউ অত্যন্ত উপকৃত হয়েছে। ও হাইকোর্টে প্র্যাকটিস
প্র্যাকটিস করছে, খুব ভালো ফার্মেও রয়েছে। বাহ। হ্যাঁ, এখন একটু আমার ছোট মেয়ের বিয়ে কবে হবে একটু ম্যাডামের কাছে আচ্ছা, জানতে মানে চাই। আপনার এই ছোট মেয়েরও প্রতিকার হয়েছে, ভীষণভাবে, মানে ক্যারিয়ারের জন্য শুনলে- প্রতিকার হয়েছে। এবং একদম। আমি একটা কথা জিজ্ঞাসা করব, সেই প্রতিকারটা কি আপনি প্রতিপালন করছেন দুই মেয়েরই, না তারা তারা করছেন? ওরা নিজেরাই করেছে। না না, করেছে না, এখনো তো পালন করতে হচ্ছে। হ্যাঁ, ওরা করে, নিজেরাই করে। মানে বড় মেয়ে কি ছেড়ে দিয়েছে সেটা কি জানেন, নাকি না করছে? না না, ও করছে, করে, ও করে। করে। হ্যাঁ, না ম্যাডাম করলে যেরকম কিন্তু- বলেছেন হ্যাঁ, সেরকম। পালন করার একটা ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হ্যাঁ, নয় যে হ্যাঁ। একদিন জীবনে একটা পুজো করলাম আর সারা জীবন ভালো থাকলাম, এটা না না। না 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 না, ওরা দুজনেই এটা পুজো করে পাঠটাকেও চলেছে। না জীবনের একটা অঙ্গ হিসাবেই ধরতে হবে, এবং প্রতিদিন আমরা যেমন বিভিন্ন ধরনের কাজ করি তেমনি পুজো পাঠটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা কথা আছে, পুজো পাঠটা সঠিক নিয়মে হতে হবে। হ্যাঁ, এবং একদম। শুরুটা তো আপনি করেই দেন। সেটাই। শুরুর নিয়মটা ধরুন হ্যাঁ। আমি একটা মন্ত্র পালন করব, হ্যাঁ। কিন্তু সেই মন্ত্রটা যখন মানে সিদ্ধি হতে হবে, সিদ্ধ হওয়া। সিদ্ধ হ্যাঁ, হতে হবে, তার আগে তো সেই সঠিক নিয়মে পুজোটা হতে হবে। হ্যাঁ, একদমই তাই, হ্যাঁ, আমি একদমই নিজে তাই। সংকটনাশন গণেশ করি, আপনি জানেন আমি নিজে সংকটনাশন গণেশ করি, কিন্তু আমি তো শুরু করিনি সংকটনাশন গণেশ, আমার একটা নির্দিষ্ট পুজো হয়েছে, তারপরে সেই সংকটনাশন গণেশের মন্ত্র আমি প্রত্যেকদিন পাঠ করছি। হ্যাঁ, হ্যাঁ, মানে একদম সেই নিয়মটাই তাই, সংকল্প ব্যাপারটা। করে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, পাঠ করা। যে কোনো পুজো পাঠের ক্ষেত্রেই সেটা। হ্যাঁ। অনেকের একটা ধারণা আছে আমি একদিন একটা পুজো করলাম বছরে বোধহয় সারা না, বছরে না, সব হয়ে না। গেল। আমরা তো লক্ষ্মী পুজো করি, কোজাগরি হ্যাঁ, লক্ষ্মী পুজো হ্যাঁ। করি, তারপরে তো প্রত্যেক কিন্তু বৃহস্পতিবার। তারপরে তো প্রতিদিন লক্ষ্মী পুজো করা হয়। আচ্ছা, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 16/8/1991। 16/8/1991। সময়? সকাল 8:30, কলকাতা। রাশি লগ্ন তো আপনার জানাই আছে, যেহেতু আপনার আগে প্রতিকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ সকাল 8:30, তাই তো? কলকাতা। হ্যাঁ। সকাল, ঠিক আছে, এম তার মানে। আচ্ছা, 16ই আগস্ট 1991 সেদিন ছিল শুক্রবার, সকাল 8:30 কলকাতা, কন্যা লগ্ন তুলা রাশি, কন্যা লগ্ন তুলা রাশি, সাথী নক্ষত্র, সাথী হচ্ছে রাহুর নক্ষত্র। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে, মেন হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখছি, হরোস্কোপের লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বিতীয় রয়েছে চন্দ্র, রবি শনি বীজযোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা। ভালো। হ্যাঁ, কিছু আপনাকে বলতে হবে না। অলরেডি আপনার কাছে এসেছিল এবং আপনি প্রতিকার করেছেন। হ্যাঁ। এবং সেই প্রতিকারের এফেক্ট হচ্ছে ও হাইকোর্টে ভীষণ ভালো ফার্মে প্র্যাকটিস করছে। আপনি এগুলো বলতে হ্যাঁ। মানে বলতাম, কেননা হরোস্কোপে দেখাচ্ছে না, তাই। উনি বললেন তো হ্যাঁ, যে হ্যাঁ, আপনার উনি কাছে আগেই বলে প্রতিকার দিলেন। নিয়েছেন। যখন সেটাই। এসেছিল আপনার ছোট মেয়ে, তখন সে কি করছিল? ও LLM করে, মাস্টার ডিগ্রি করে, ও খুব একটা ভালো মানে যোগাযোগ হচ্ছিল না, কিন্তু এখন খুব ভালো জায়গায় আছে ও। মানে প্রতিকারটা নেওয়ার পরে এখন যোগাযোগটা একদম হয়েছে। একদম অনেক উন্নতি হয়েছে। খুবই ভালো খবর, খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, এর জন্য বারে বারে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। দুই মেয়েই আজকে কিন্তু ভালো আছেন, কিন্তু এবার ছোট মেয়ের একদম। বিয়েটা নিয়ে আপনার প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ। এবার প্রশ্ন ছোট মেয়ের বিয়ে নিয়ে। বিয়ের ক্ষেত্রে যেটা বলবো, এই মেয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, লগ্নের চতুর্থ ভাবে রয়েছে রাহু, ঠিক আছে, নিচস্থ রাহু, দশমে নিচস্থ কেতু, যার জন্য খানিকটা সমস্যা হচ্ছে। এই যে চতুর্থ দশম ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিস, এবং এটা শনিভঙ্গ কালসর্প যোগ, যেটা মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছাটা ঠিক মতো পূরণ হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে, লগ্নের দ্বাদশে গেছে বৃহস্পতি, অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, চতুর্থপতি, সপ্তমপতি, লগ্নের দ্বাদশে রয়েছে শুক্র, ভাগ্যপতি দ্বাদশে রয়েছে, বুধ দ্বাদশে গেছে, লগ্নপতি দ্বাদশে, লগ্ন হচ্ছে বুধের ঘর, বুধ দ্বাদশে, এবং মঙ্গল ওখানে, মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে অ্যাকচুয়ালি, যার জন্য হরোস্কোপে নেগেটিভিটির পার্টটা একটু বেশি বলে
এই হরোস্কোপে খানিকটা সমস্যা হচ্ছে। উনি কি গ্রহ সংস্কার করিয়েছেন এই হরোস্কোপটা? এটারও করিয়েছেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি দরকার হলে না আরেকবার যোগাযোগ করুন। আপনি কতদিন আগে করিয়েছিলেন? হ্যাঁ, গত বছর। তো ওনার মেয়ে 91 ইনবর্ন, তার মানে বিয়ের বয়সটা হয়ে গেছে, যদিও এখন সে ক্যারিয়ারিস্ট, তবুও বিয়ের জন্য এখন মানে বিবাহিত জীবনটা কি ভালো আছে? বিবাহিত জীবনটা ততটা ভালো বলতে পারছি না। তার কারণটা হচ্ছে ওই যে বললাম চতুর্থ দশমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। চতুর্থ দশমে রাহুকেতু থাকলে না একটু গৃহসুখ ক্ষতিগ্রস্ত হয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়েটা হয়ে ফাইনাল হয়নি তো এখন? না, বিয়ে দেখাশোনা চলছে কি নাকি না সে কনফার্ম হয়নি? আছে, খোঁজ আসছে, এরকমই খোঁজ আসছে কিন্তু কনফার্ম হয়নি। কনফার্ম হচ্ছে না। আমি আপনাকে না একটা কথা বলি, আমি একটা বিশেষ পুজোর কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা আজকে গণেশ নিয়েই আলোচনা করছি। যেহেতু বিয়েটা ফাইনাল হচ্ছে না বা কনফার্ম হচ্ছে না, হরোস্কোপে কিছু নেগেটিভ পার্ট আছে, তো সেইগুলো আর অনেক সময় কি হয় সেটা সংস্কার হলেও না লোককে বোঝানো অনেক সময় একটু মুশকিল হয়। হয়তো কেউ গ্রহ সংস্কার করিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অপোনেন্ট যিনি তিনি সেটা মানতে চাইছেন না, তিনি ওই গ্রহ দোষগুলোকেই মেন প্রাধান্য দিচ্ছেন, এটাও অনেক সময় হয়। আমি যেটা বলবো মাতা পার্বতী এবং গণেশের একটা মিলিত পুজো করে দেওয়া হয়, সেটা হচ্ছে গৌরী বিনায়ক পুজো। এই গৌরী বিনায়ক পুজো বিবাহ ক্ষেত্রে যাদের বাধা হয় তাদের সেই প্রবলেম কিন্তু গৌরী বিনায়ক পুজোর মাধ্যমে টোটালি সলভ করা যায় এবং ভালো বিবাহ হওয়া সম্ভব। গৌরী বিনায়ক পুজো, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, এই পুজোর মাধ্যমে যাদের কোনোভাবে এত যথেষ্ট কোয়ালিফাইড মেয়ে সব কিছু সব ভালো, জাস্ট একটা জিনিসে আটকে আছে, গৌরী বিনায়ক পুজো করুন, এটা ঠিক হয়ে যাবে। মানে আপনারা তো জানেন রাজশ্রীর পুজোর মহিমা কি, তো গৌরী বিনায়ক পুজোটা হলে বিবাহিত জীবনটা ওর ভালো হয়ে যাবে। এবং এই যে আপনি বললেন আপনার বড় মেয়ে ভালো আছে আফটার ম্যারেজ, এই মেয়েও ভালো থাকবে, কারণ বিবাহ পরবর্তী জীবনটাই তো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে যোগাযোগ করতে বলবো। হ্যাঁ, আপনার বাড়ি তো আগরপাড়া, আপনার শ্যামবাজার সবচেয়ে কাছের চেম্বার। শ্যামবাজার হলে তো কোনো হ্যাঁ, ব্যাপার না, শ্যামবাজার চেম্বার ওনার সবচেয়ে কাছের। আগরপাড়া থেকে ট্রেনে উঠবেন, নামবেন তো একটুখানি। ধন্যবাদ ফোন করার জন্য সেজুতি, ভালো লাগলো। আসলে কি বলুন তো, আপনি হচ্ছেন ভীষণ কি বলবো ভীষণ সচেতন বাবা মা, মানে প্যারেন্টসের মধ্যে পড়েন, একজন সচেতন মা। আপনি বুঝেছেন যে অহেতুক সময় নষ্ট না করে একদম চলে যাব সঠিক মানুষের কাছে যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এবং রাজশ্রীর কাছে এসে নিশ্চয়ই আপনারা এটা বুঝেছেন ভিনি ভিডি ভিসি নয়, অর্থাৎ আপনি এলেন রাজশ্রী ঝুলি থেকে একটা প্রতিকার দিয়ে বললেন না এটা নিন পালন করুন, নট দ্যাট। আপনার প্রবলেম অনুযায়ী আপনার প্রতিকার তৈরি হবে এবং আপনাকে সেটা পালন ভালো তিথি দেখে হ্যাঁ আপনাকে পালন করতে হবে। এই পালন করার ব্যাপারটা কিন্তু রাজশ্রীর প্রতিকারের ক্ষেত্রে ম্যান্ডেটারি। যিনি মনে করবেন যে না আমার সময় নেই আমি পালন করতে পারবো না, তার জন্য কিন্তু রাজশ্রীর প্রতিকার নয়। যারা রাজশ্রীর প্রতিকার নিষ্ঠা ভরে পালন করতে পারবেন তারা প্রচুর উপকার পাবেন, কিন্তু পালনটা করতে হবে। আর সব থেকে বড় কথা আমি নিজে করতে গিয়ে দেখেছি যে ওটা অভ্যেস হয়ে যায়। একদমই তাই, একদম অভ্যেস হয়ে যায়। দেখুন ঠিক এই জিনিসটা কিন্তু রোগের ক্ষেত্রেও প্রযোজ্য। একদমই তাই। ধরুন কারো সুগার হলো, সে যদি বলে আমি একদিন সুগারের ওষুধ খেলাম কাল থেকে আর খাবো না, কোনো লাভ হবে না। তাকে রেগুলার সুগারের ওষুধটা খেলে সে ভালো থাকবে। না, তার সঙ্গে তাকে মিষ্টিটাও ছাড়তে হবে, মিষ্টিটাও ছাড়তে হবে, একদম ঠিক কথা। এবার এইটা গ্রহ সংস্কারটাও কিন্তু ঠিক সেই জিনিসই। গ্রহ সংস্কারে কি হয়, যে গ্রহগুলো হরোস্কোপে আমাদের জন্য শুভ তাদেরকে আরো বেশি বুস্ট আপ করা, যারা নেগেটিভ তারা যেন ক্ষতি করতে না পারে, তো সেই কাজটা গ্রহ সংস্কারেও সেই কাজটাই। আমি একটু রাজশ্রী চেম্বার বলে দিই। আগামী 30 তারিখ 30শে জুন খড়গপুরের হোটেল স্বাগত আইআইটি বাইপাস মোড়, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে। আগামী 30শে জুন, 1 জুলাই সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 2রা জুলাই মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং আমার মনে হয় সেজুতির ব্যারাকপুরটাও খুব কাছের চেম্বার, আগরপাড়া থেকে ব্যারাকপুর কাছের চেম্বার হবে। 1 জুলাই সোমবার ব্যারাকপুর, 2রা জুলাই মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 3রা জুলাই বুধবার শ্যামবাজার জুপিটার, 4 জুলাই বৃহস্পতিবার অনলাইন চেম্বার। যারা আসতে পারছেন না, যেখানে রাজশ্রীর চেম্বার নেই, সমস্ত জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ভয়েস কল অথবা ভিডিও কলের মাধ্যমে, যেটা আপনি কমফোর্টেবল সেই কলের মাধ্যমে আপনার ছকের বিশ্লেষণ, জন্মছক তৈরি সবটাই রেজিস্ট্রি করে দেবেন। সবটাই কিন্তু মানে একটা অনলাইন কনসালটেশনের চার্জ আছে, এটা চার্জেবল। আর 8 তারিখ সোমবার হাওড়া ময়দান, তার পরবর্তী 19 তারিখ শুক্রবার বর্ধমান, 20 তারিখ শনিবার দিন পাবেন দুর্গাপুর, এবং 21 তারিখ 21শে জুলাই রবিবার দিন পাচ্ছেন হচ্ছে আসানসোল।
26শে জুলাই শুক্রবার কৃষ্ণনগর এবং অগাস্টের 18 তারিখে কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আমি অনেকটা অ্যাডভান্স চেম্বার বলে দিলাম যাতে আপনারা নাম এনরোল করে নিতে পারেন। আমরা ছিলাম হচ্ছে, আপনি বলছিলেন উচ্ছিষ্ট গণেশ, এই উচ্ছিষ্ট গণেশকে খুব শক্তিশালী একটি তান্ত্রিক গণেশ। উচ্ছিষ্ট গণেশের পুজো নিয়ে আমি বিস্তারিত বলবো, হয়তো আজকে বেশি সময় নেই আর বলা যাবে না, একটুখানি বলি যে উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে আমাদের পুজো সম্পর্কে যে প্রথাগত ধ্যান ধারণা আছে এটা সম্পূর্ণ তার উল্টোয় বলতে প্রথম কথা হচ্ছে আমরা যখন কোনো পুজো পাঠ করি তখন যতটা সম্ভব চান করে শুদ্ধভাবে না খেয়ে এই যে ব্যাপারগুলো, তো এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়। উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে এঁটো মুখে খেতে খেতে পুজো করা হয়। এবং এই উচ্ছিষ্ট গণেশের পুজো আমি উচ্ছিষ্ট গণেশের পুজো নর্মালি সবাইকে করতে বলিও না, বলবো না, যাদের সমস্যা ভীষণ জটিল এবং ভীষণ কঠিন, নেক্সট দিন এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে, যাদের সমস্যা ভীষণ জটিল এবং ভীষণ কঠিন, এমন কোনো সমস্যা যেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না, এমন কোনো ঝামেলা কিছুতেই যেটাকে ওভারকাম করতে পারছেন না, কোনো একটা জায়গায় এমন আটকে গেছেন সেখান থেকে আর করতে পারছেন না, নিজেকে আর সেখান থেকে বের করতে পারছেন না, তো সমস্যা যাদের মারাত্মক জটিল এবং কঠিন, গণেশের নানান রকম পুজো আছে, যেমন আমি ওনাকে গৌরী বিনায়ক পুজোর কথা বললাম বিয়ের জন্য, গণেশের নানান রকমের পুজো আছে, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে সেই তাদের জন্য যারা অন্য সব কিছু করে ফেলিওর, তাদের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো। এবং সমস্ত প্রথাগত ধারণার বাইরে গিয়ে এইখানে কিন্তু এই গণেশের পুজো যিনি করছেন তাকে এঁটো মুখে করতে হয়, সরি। তো এগুলো প্রত্যেকটা নিয়েই আলোচনা করব। একদমই। আবারও আপনাদেরকে বলে দেবো, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বার হচ্ছে 9830693535, 9830693579, আর অনলাইন বুকিং নাম্বার 9330789557, 9830693509। অবশ্যই যোগাযোগ করতে থাকুন। আগামী 30 তারিখ থেকে চেম্বার, 30শে জুন চেম্বার রয়েছে খড়গপুর, 1 জুলাই চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 2রা জুলাই চেম্বার রয়েছে হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 3রা জুলাই রয়েছে শ্যামবাজার জুপিটার, 4 জুলাই অনলাইন চেম্বার রয়েছে। পরবর্তী 8ই জুলাই সোমবার পাবেন হাওড়া ময়দান, 19শে জুলাই পাচ্ছেন হচ্ছে বর্ধমান, 20 জুলাই পাবেন দুর্গাপুর এবং 21শে জুলাই পাবেন হচ্ছে আসানসোল, 26শে জুলাই কৃষ্ণনগর এবং 18ই অগস্ট শিলিগুড়িতে চেম্বার। দূরের বন্ধুরা অবশ্যই আপনারা দিল্লি, বম্বে সমস্ত জায়গা থেকে বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারবেন অনলাইনে। একটা ছোট্ট মন্ত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পরে এটা নিয়ে আলোচনা করব। আমি একটা মন্ত্র বলছি গণেশের, ওং শ্রীং গং গণপতায় বর বরদ সর্বজনং মে বস্মানয় সোয়াহা। এই যে মন্ত্র, এটা একবার বলুন। ওং শ্রীং গং গণপতায় বর বরদ সর্বজনং মে বস্মানয় সোয়াহা। অ্যাকচুয়ালি এটা ফরে আনার মন্ত্র, কিন্তু ফরে আনার সঙ্গে দেখা গেল আপনার কারো কাছে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করানো দরকার, কারো কাছ থেকে কোনো একটা জিনিস প্রাপ্তির দরকার, আপনি কোথাও যাচ্ছেন রোজ কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে, কিছুতেই সেই অ্যাপ্লিকেশনটা জমা হচ্ছে না বা আপনার কাজ হচ্ছে না, এই বিভিন্ন, আমি এটা নিয়ে পরে ডিটেলসেই আলোচনা করব। এই মন্ত্র এটাও কিন্তু একটা সৌভাগ্য গণেশ মন্ত্র, এটাও কিন্তু যে কোনো মনস্কামনা পূরণে ভীষণ সাহায্য করে। মানে আপনারা আপনাদের জীবনের গতিপথটাকে সুন্দর রাখতে, সহজ সরল রাখতে অবশ্যই একবার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করবেন এবং তখনই আপনার সিদ্ধান্ত যে কার কাছে আসবেন, যিনি টানা কাজ করছেন, যিনি দীর্ঘদিন ধরে ফিল্ডে রয়েছেন এবং একদিনের জন্য অন্তরালে না গিয়ে, এবং সেটি হচ্ছেন রাজশ্রী। পশ্চিমবঙ্গের এক এবং একমাত্র গণেশতন্ত্র নিয়ে কাজ করেন রাজশ্রী। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।